আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নিজ দেশের নাগরিকদের আফগানিস্তান ত্যাগের আহ্বান জানালো ইরান। লস্করগাহে মার্কিন বিমান হামলায় 7 তালেবান নিহত। মাহাতির আনোয়ারের নেতৃত্বে সংসদ অভিমুখে পদযাত্রা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি এখন ভারত, নজর রাখছে ইসলামাবাদ। স্পেনে জেলে যেতে পারেন পপ স্টার শাকিরা। যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা ফাউচির। বিক্ষোভে উত্তাল জার্মানি, আটক অর্ধসহস্রাধিক। এবং জাপানের 4 এলাকায় জরুরি অবস্থা জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আফগানিস্তানের সরকারি বাহিনীর সঙ্গে তালেবান গোষ্ঠীর তীব্র লড়াই চলছে। গ্রাম শহর সর্বত্র ছড়িয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানে অবস্থানরত ইরানের নাগরিকদের আফগানিস্তান ত্যাগ করার আহ্বান জানিয়েছে তেহরান। এমনটাই জানিয়েছে পার্স টুডে। কাবুলে অবস্থিত ইরান দূতাবাস এক বিবৃতিতে জরুরি সতর্কতা জারি করে রাজধানী কাবুলের বাইরের শহরগুলোতে অবস্থানরত ইরানিরা যেন অবিলম্বে আফগানিস্তান ত্যাগ করে তার নির্দেশনা দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের যেসব নাগরিক কাবুলের বাইরের জেলা ও শহরগুলোতে বসবাস বা ব্যবসা করছেন তারা অবিলম্বে আফগানিস্তানের ভূমি ত্যাগ করুন। সম্প্রতি আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর তালেবানের হামলা বেড়ে যাওয়ার কারণে দেশটির নিরাপত্তা পরিস্থিতি শোচনীয় হয়ে পড়েছে। ইরানের কাস্টমস বিভাগ এর মধ্যে সীমান্তের স্থলবন্দরগুলোতে ইরানি যানবাহন চলাচলের উপর সীমাবদ্ধতা আরোপ করেছে। যদিও আফগান ট্রাক ও লরিগুলোতে করে এখনও ইরানি পণ্য আফগানিস্তানে রপ্তানি অব্যাহত রয়েছে। বিবৃতিতে ইরানি নাগরিকদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় সফরে আফগানিস্তানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, ইরান দূতাবাসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শুধুমাত্র সংক্ষিপ্ত সময়ের জন্য কাবুল সফর করা যাবে। তালেবান হামলার জের ধরে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরের প্রধান বিমানবন্দরের সকল কার্যক্রম স্থগিত করে দিতে বাধ্য হওয়ার কয়েক ঘন্টা পর ইরান এই বিবৃতি দিল। গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানের বিভিন্ন এলাকা দখলের চেষ্টা করছে তালেবান। ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা তাদের দখলে চলে গেছে। তালেবান যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে ক্রমেই পিছু হটছে আফগান সেনারা। আফগানিস্তানের আরও খবর। হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহে তালেবান যোদ্ধাদের উপর বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এই হামলায় 7 তালেবান সদস্য নিহত হয়েছেন বলে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের রাজধানী লস্করগাহ শহরের কেন্দ্র থেকে 2 কিলোমিটার মধ্যে সরকারি বাহিনী সেনাদের সঙ্গে তালেবান যোদ্ধাদের লড়াই চলছে। শনিবার রাতভর অভিযান চালিয়ে শহরের দখল ফিরিয়ে নিয়েছে বলে দাবি করেছে সরকারি বাহিনী। সবচেয়ে খারাপ পরিস্থিতি থাকা এই অঞ্চলের এক বাসিন্দা হারিম কারিমি বলেন, না তালেবান আমাদের প্রতি দয়া করবে, না সরকার বোমা হামলা বন্ধ করবে। আফগান বাহিনীর কমান্ডার বলছেন, তাদের শক্ত প্রতিরোধ ও পাল্টা অভিযানে তালেবানের ব্যাপক প্রাণহানি হয়েছে। তাছাড়া চলমান বন্যা পরিস্থিতিতে দুপক্ষের এই যুদ্ধের কারণে ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বন্যার্তদের উদ্ধার ও সহযোগিতার দুর্গত এলাকাগুলোতে কাজ করছে আফগান রেড ক্রিসেন্ট। শনিবার সরকারি বাহিনী লস্করগাহের 10 শয্যা হাসপাতালের কাছে বিমান হামলা হয়েছে। হেলমান্দের প্রাদেশিক জনস্বাস্থ্য পরিচালক জানিয়েছে, হাসপাতালটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ সময় একজন নিহত এবং মাত্র 2 জন আহত হওয়ার কথা জানিয়েছে তিনি। অন্য কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে তালেবানরা তাদের আহত যোদ্ধাদের চিকিৎসার জন্য হাসপাতালটি জব্দ করেছিল। দখলের লক্ষ্যে তালেবানরা সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 শহর কান্দাহার, হেরাত ও লস্করগাহে ঢুকে পড়েছে। শনিবার রাত থেকে থেমে চলছে যুদ্ধ। সেপ্টেম্বরের মধ্যে বিদেশি সেনাদের আফগানিস্তান ছাড়ার ঘোষণা আসার পর তালেবান ক্রমশ দেশটিতে নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। এগিয়েছে বহুদূর। অধিকাংশ গ্রামীণ এলাকাসহ দেশটি 90% দখলে নেওয়ার দাবি করেছে তারা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগ দাবিতে বিরোধী দলগুলোর সংসদ সদস্যরা সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করেছেন। এতে সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ ও বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম অংশ নেন। আজ সোমবার অনুষ্ঠিত এই পদযাত্রার আগে এক সমাবেশে আনোয়ার ইব্রাহিম বলেন, বহু সংখ্যক সংসদ সদস্য সহ আমরা এখনও জড়ো হয়েছে এবং এর মধ্য দিয়ে মহিউদ্দিন সরকারের পতন ঘটেছে। আনোয়ার ইব্রাহিম বলেন, দেশের সংবিধান ও রাজার ডিগ্রির বিরুদ্ধে অবস্থান এবং সংসদ সদস্যদের কাজে বাধা সৃষ্টির কারণে প্রধানমন্ত্রী মহিউদ্দিনের পদত্যাগ চান বিরোধী দলের সমস্ত এমপি। মালয়েশিয়ার বিরোধী দলগুলোর সংসদ সদস্য সংখ্যা 107। পদযাত্রার এক পর্যায়ে পুলিশের বাধার কারণে বিরোধী দলীয় সংসদ সদস্যরা ভবনের কাছে একটি মাঠে জড়ো হন। এ সময় মহিউদ্দিনের পদত্যাগ দাবি করে সংসদ সদস্যরা স্লোগান দেন। সমাবেশ শেষে তারা শান্তিপূর্ণভাবে ফিরে যান। এদিকে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে মাহাতির মোহাম্মদের দীর্ঘদিনের দ্বন্দ্ব থাকলেও প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগের দাবিতে দুজন এক কাতারে এসেছেন। চলতি আগস্ট মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছে ভারত।
এ সময় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধীনে সমুদ্র নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং বহুপাক্ষিকতার উন্নয়নের মতো 3টি গুরুত্বপূর্ণ ইস্যুতে বৈঠকের পরিকল্পনা নিয়েছে ভারত। গত রোববার ফ্রান্সের কাছ থেকে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব বুঝে নেয় ভারত। নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো পর্যায়ক্রমিকভাবে নিরাপত্তা পরিষদে 1 মাসের জন্য সভাপতির দায়িত্ব পালন করে থাকে। গত জানুয়ারি মাস থেকে ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে 2 বছরের জন্য দায়িত্ব পালন শুরু করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি হিসেবে ভারতের দায়িত্ব পালন সম্পর্কে ফরাসি বার্তা সংস্থা এএফপি জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আকরামের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমরা উদ্বিগ্ন নই, তবে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। নিরাপত্তা পরিষদের চলতি দায়িত্বে ভারত যে সমস্ত গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করবে তাতে সমুদ্র নিরাপত্তা ইস্যুতে চীনকে এবং সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে দোষারোপ করে বক্তব্য দিতে পারে। সেক্ষেত্রে জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত নিজেই সরাসরি কঠোর জবাব দেবেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে পাকিস্তান লিখিত বিবৃতি দিয়ে তার জবাব দেবে বলে প্রস্তুতি নিয়ে রেখেছে। এদিকে ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেছেন, নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে ভারত আন্তর্জাতিক নিয়ম নীতি এবং প্রথা মেনে চলবে আশা করে পাকিস্তান। কর ফাঁকির মামলায় স্পেনের জেলে যেতে পারে সারা জাগানো কলম্বিয়ান পপ স্টার শাকিরা। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শাকিরের বিরুদ্ধে 2012, 13 ও 14 সালে কর ফাঁকির পর্যাপ্ত প্রমাণ আছে স্পেনের আদালতের কাছে। স্পেনের বার্সেলোনায় স্থানীয় একটি আদালত এ সংক্রান্ত একটি রুল জারি করেছে। 20 জুলাই এই রুল জারি করা হয়। বিচারক মার্কো জেসাস জুবে রিয়াস জানিয়েছেন, এই 3 বছরে শাকিরা 200 দিনের বেশি সময় ধরে স্পেনে থেকেছেন। সেই হিসেবে 14.5 মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় 146 কোটি টাকার বেশি কর ফাঁকি দিয়েছেন শাকিরা। স্পেনের বিভিন্ন গণমাধ্যম বলছে, এই মামলায় শাকিরা দোষী সাব্যস্ত হলে তাকে জরিমানা করা হতে পারে, এমনকি জেলেও যেতে হতে পারে তাকে। কর ফাঁকির বিষয়টি নিয়ে বর্তমানে স্পেনের কর সংস্থা আর শাকিরার আইনজীবীদের মধ্যে তার মূল আবাস নিয়ে তর্ক চলছে। শাকিরার আইনজীবীর দাবি, এই শিল্পীর বাড়ি ছিল মাহমাতে, তবে কেন স্পেনকে কর দিতে হবে? তবে স্পেনের স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, বার্সেলোনাতে শাকিরার একটা বাড়ি আছে, সেখানে বার্সেলোনার ক্লাবের ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে থাকছেন শাকিরা। তাদের 2 সন্তানও আছে। প্রশ্ন উঠেছে, স্পেনের কর আইন অনুযায়ী দেশটিতে কতদিন বসবাস করলে কর দিতে হয় সরকারকে? মাদ্রিদ ট্যাক্স বিশেষজ্ঞ বিয়েত্রেস গার্সিয়া সিএনএনকে জানিয়েছে, স্পেনে যদি কেউ অন্তত 6 মাস থাকেন তাহলে এই বছরে তিনি স্পেনকে কর দিতে বাধ্য। এদিকে তুর্কি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য 2 পক্ষকেই 10 দিন সময় বেঁধে দিয়েছে বার্সেলোনা আদালত। যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচি। বিশেষ করে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট নিয়ে উদ্বেগ জানিয়েছেন তিনি। রবিবার এবিসি টেলিভিশনের দিস উইক শোতে অংশ নিয়ে নিজের এমন উদ্বেগের কথা জানান বাইডেন প্রশাসনের এই শীর্ষ চিকিৎসা উপদেষ্টা। ডেল্টা ভেরিয়েন্ট যুক্তরাষ্ট্রের সামগ্রিক করোনা পরিস্থিতিকে আরও খারাপ দিকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এজন্য বিশেষ করে এখনও যারা টিকা নেননি তাদের দোষারোপ করেন ফাউচি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় যারা এখনও টিকা রেডি তারাও টিকা নেওয়ার কথা ভাবছে। তবে আরও লাখ লাখ মানুষ বলছেন, স্বাস্থ্য কর্মকর্তারা যতই পিড়াপিড়ি করুক তাদের টিকা নেওয়ার আদৌ কোনো ইচ্ছা নেই। অ্যান্থনি ফাউচি বলেন, টিকা নিয়ে আপনি নিজেকে গুরুতর অসুস্থ হওয়া এবং মৃত্যুর হাত থেকে রক্ষা করছেন, আর যারা টিকা নিচ্ছেন না তারা কার্যত ভাইরাসের বংশ বিস্তারে সাহায্য করছেন। যুক্তরাষ্ট্রে সম্প্রতি দৈনিক 70,000 নতুন করোনা ভাইরাসের সংক্রমণ রেকর্ড তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারির পর এটাই সর্বোচ্চ, আর এই সংখ্যা গত 6 সপ্তাহ ধরে প্রায় 60,000 করেছিল। কিন্তু কিছু গবেষক আরও বড় ধরনের সংক্রমণের পূর্বাভাস দিচ্ছেন। আগস্টের শেষ দিকে ডেল্টা ভেরিয়েন্টে যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন তারা। সেক্ষেত্রে দৈনিক 1,40,000 থেকে 3 লক্ষাধিক মানুষ এই ভেরিয়েন্টে সংক্রমিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিজ্ঞানীরা এখন বলছেন, যারা ইতিমধ্যে টিকা নিয়েছেন তাদের মাধ্যমেও এই ভেরিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে। মার্কিন সরকারের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি গত সপ্তাহে একটি নতুন নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, দেশের কোনো কোনো অংশে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার ফলে এইসব এলাকায় যারা এরই মধ্যে টিকা নিয়েছেন তাদেরও মাস্ক পরা উচিত। কিছু রিপাবলিকান গভর্নর এই নির্দেশনার সমালোচনা করেছেন। তারা সাম্প্রতিক মাসগুলোতে তাদের রাজ্যে করোনা ভাইরাসের বিধিনিষেধ শিথিল করেছেন এবং পুনরায় মাস্ক পরার আদেশ বা বাধ্যতামূলক টিকা নেওয়ার নির্দেশের বিরোধিতা করে আসছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে 20 লাখেরও বেশি ফেডারেল কর্মীকে আগামী মাসগুলোতে অফিসে ফেরার আগে টিকা দেওয়া কিংবা তাদের করোনা ভাইরাস নেই তা প্রমাণের জন্য ঘন ঘন পরীক্ষার নির্দেশ দেন। করোনা বিধিনিষেধের প্রতিবাদে জার্মানিতে রবিবার ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সভা সমাবেশের উপর বিদ্যমান নিষেধাজ্ঞার উপেক্ষা করে এই দিন রাজধানী বার্লিনের রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। এক পর্যায়ে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে প্রায় 600 বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। স্থানীয় কর্তৃপক্ষ এই সপ্তাহান্তে বেশ কয়েকটি বিক্ষোভ নিষিদ্ধ করেছিলেন, যার মধ্যে ছিল স্টুয়ার্টগা ভিত্তিক
কোয়ার্ডেরকার আন্দোলনের একটি অংশ। তবে বার্লিন বিক্ষোভকারীরা এই নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় নেমে আসে। বার্লিনের পুলিশ বিভাগ বিক্ষোভকে ছত্রভঙ্গ করার জন্য 2000-এরও বেশি পুলিশ মোতায়েন করেছে। তারা বলছে, যেসব পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করে তাদের অনেকেই হয়রানি বা হামলার শিকার হয়। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে পুলিশ সদস্যদের বের করে নেওয়ার চেষ্টা করেছিল, ফলে নিরাপত্তা বাহিনীর ঝাঁঝালো পদার্থ বা ব্যাটল ব্যবহার করতে বাধ্য হয়। বার্লিনের শাটেলবার্গ পাড়া থেকে জনতা যখন টিয়ার গার্ডেন পার্ক হয়ে ব্রান্ডেনবার্গ গ্রেটের দিকে রওনা হয়েছিল পুলিশের পক্ষ থেকে, তখন লাউডস্পিকারের মাধ্যমে সবাইকে সতর্ক করা হয়। প্রতিবাদকারীরা সরে না গেলে জল কামান ব্যবহারেরও হুঁশিয়ারি দেওয়া হয়। জার্মান সংবাদ মাধ্যম বলছে, স্থানীয় সময় রবিবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ প্রায় 600 জনকে আটক করেছে, তারপরও বিক্ষোভ চলছিল। জাপানের বন্দর নগরী ওসাকা এবং রাজধানী টোকিও সংলগ্ন 3 জেলায় করোনা ভাইরাসের সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে। নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। ওকিনাওয়া ও রাজধানী টোকিওতে ইতিমধ্যে জরুরি অবস্থা বহাল রয়েছে। সোমবার এটি সম্প্রসারণ করে নতুন করে আরও 4টি এলাকা এর আওতায় নিয়ে আসা হয়েছে। এই এলাকাগুলোর বাসিন্দাদের অনাবশ্যক কারণে বাড়ির বাইরে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। খাবারের দোকানগুলোতে রাত 8টার মধ্যে কার্যক্রম বন্ধের পাশাপাশি অ্যালকোহল পরিবেশন না করার অনুরোধ জানানো হয়েছে। কানাডা গাওয়ার গভর্নর কুরুয়া ইউজি বলেছেন, ইতিমধ্যেই কঠোরতর করোনা ভাইরাস সংক্রমণ সংক্রান্ত পদক্ষেপ আরোপ থাকা সত্ত্বেও নতুন সংক্রমণ বেড়েই চলেছে। সংক্রমণের এই বৃদ্ধির মূলত পদক্ষেপগুলো পুরোপুরি মেনে চলতে লোকজনের অনীহার প্রতিফলন। কুরিয়া উদ্ভূত পরিস্থিতিতে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার ব্যাপারেও সতর্ক করে দেন। তিনি বলেন, লোকজন অ্যাম্বুলেন্স থাকলে তা নাও আসতে পারে, এমনকি এলেও রোগীদের গ্রহণ করার মতো কোনো হাসপাতাল নাও থাকতে পারে। মুতাহিরও বললেন, তার জেলা এখন একটি সংকটজনক পরিস্থিতির মুখোমুখি, যেখানে কোভিড-19 রোগীদের ভিড়ে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। এটি অন্যান্য রোগীদের চিকিৎসার উপর প্রভাব ফেলতে পারে। তিনি চিকিৎসা প্রতিষ্ঠান এবং গণস্বাস্থ্য কেন্দ্রগুলোর সামর্থ্য বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। কেন্দ্রীয় সরকার সতর্ক করে দিয়ে বলেছে, অতি সংক্রামক ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট জাপানে অতিরিক্ত ঝুঁকি তৈরি করতে পারে। স্বাস্থ্যমন্ত্রী তামুরা নোরিহিয়া জনসাধারণের প্রতি উচ্চমাত্রা ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তাদের বাস্তব পরিস্থিতি অনুধাবন এবং সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। ভাইরাস মোকাবেলার প্রচেষ্টার অংশ হিসেবে সরকারিভাবে টোকিও এবং ওসাকা থেকে বিমানে হোক্কাইদো, ওকিনাওয়া এবং ফুকুওয়ায় যাওয়া ব্যক্তিদের বিনামূল্যে PCR পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।